বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গত পর্বে তোমাদেরকে আমি 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে 2টি কোয়ান্টাম সংখ্যা বুঝিয়েছি। আজকের এই পর্বে পরবর্তী 2টি কোয়ান্টাম সংখ্যা এবং পলির বর্জন নীতি বুঝাবো। আমাদের যে 2টি কোয়ান্টাম সংখ্যা বাকি রয়েছিল সেই 2টি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং অপরটি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই সেই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আরেকটি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে এম নেওয়া হয়েছে এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে স্পিন থেকে নেওয়া হয়েছে এস। এই জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে স্মল এম দ্বারা প্রকাশ করা হবে এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হবে। এবার আমি তোমাদের সামনে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরমাণুতে একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পরমাণুর অরবিটালের ওরিয়েন্টেশন বা দিক বিন্যাস ঘটে। এই দিক বিন্যাসকে যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেই সংখ্যাকেই বলা হয় চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। স্মল এম এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর উপর নির্ভরশীল। এম এর মান মাইনাস এল থেকে শুরু করে 0 সহ প্লাস এল পর্যন্ত হতে পারে, যা আমি বোর্ডে লিখব, এখনই লিখব। তার আগে একটু কথা বলে নেই। আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোকে আবার এভাবে বলা যায়। পরমাণুতে একটি অরবিটাল আরও কতটি সাব অরবিটালে বিভক্ত তা যে সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এটাকে আবার অন্যভাবেও বলা যায়, একটি পরমাণুতে একটি উপশক্তি স্তর আরও কতটি উপশক্তি স্তরে বিভক্ত তা যে সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। এই কথাগুলো আমি এখন এখানে বোর্ডে প্রকাশ করব। তোমরা জানো পরমাণুতে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের চতুর্পাশে হচ্ছে শক্তি স্তর, এই যে আরেকটি শক্তি স্তর। আমি এই পরমাণুটির এই নিউক্লিয়াস দেখালাম, এটি হচ্ছে একটি শক্তি স্তর এবং এটি একটি শক্তি স্তর। এটি হচ্ছে প্রথম শক্তি স্তর, এটি হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। একটি শক্তি স্তর 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর আরও কতটি উপশক্তি স্তরে বিভক্ত তা তোমরা জেনেছ সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। আজকে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানব একটি উপশক্তি স্তর আরও কতটি উপশক্তি স্তরে বিভক্ত। এখন আমি এই 3টা বিষয় একসাথে একটু লিখতে চাচ্ছি। যেমন দেখো, প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তর যখন ভাগ করা হবে তখন তাকে বলা হবে উপশক্তি স্তর। উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরকে যখন আবার ভাগ করা হবে তখন সেটার নাম হবে উপশক্তি স্তরের উপশক্তি স্তর। উপশক্তি স্তরের উপশক্তি স্তর। তাহলে আমরা কি বলতে পারি? পরমাণুতে রয়েছে প্রধান শক্তি স্তর। সেই প্রধান শক্তি স্তরকে যখন ভাগ করা হবে তখন পাওয়া যাবে উপশক্তি স্তর। সেই উপশক্তি স্তরকে যখন আবার ভাগ করা হবে তখন পাওয়া যাবে উপশক্তি স্তরের উপশক্তি স্তর। এটাকে আমরা ইংরেজিতে বলবো
এই প্রধান শক্তি স্তরকে বলা হয় অরবিট। অরবিট। এই অরবিটকে যখন ভাগ করা হবে তখন বলা হবে অরবিটাল। এবং এই অরবিটালকে যখন আবার ভাগ করা হবে তখন এটাকে বলা হবে সাব অরবিটাল। আমি একটু বলতে চাই এখন, প্রধান শক্তি স্তর বাংলাতে তখন তাকে বলা হবে অরবিট, উপশক্তি স্তর বাংলাতে তাকে ইংরেজিতে বলা হবে অরবিটাল, উপশক্তি স্তরের উপশক্তি স্তর বাংলাতে তাকে বলা হবে সাব অরবিটাল। আজকে উপশক্তি স্তর যখন আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে পেয়েছিলাম, অর্থাৎ অরবিটাল পেয়েছিলাম, সেই অরবিটাল কত ভাগে বিভক্ত, অর্থাৎ এই উপশক্তি স্তরের কতটি উপশক্তি স্তর রয়েছে, অর্থাৎ সাব অরবিটাল রয়েছে, তা আজকে নির্ণয় করা আমার উদ্দেশ্য। চলো আমরা এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কয়টি সাব অরবিটাল থাকে একটি অরবিটালে তা এখন নির্ণয় করব। আমি তোমাদেরকে আবারও বলছি, অরবিট, অরবিটাল, সাব অরবিটাল, বাংলাতে প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর, তারপর হচ্ছে উপশক্তি স্তরের উপশক্তি স্তর। এখন আমি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বিভিন্ন মানগুলো বের করব। তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি বলেছি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এম এর মান এল এর উপর নির্ভরশীল। আমি লিখছি এম এর মান এল এর উপর নির্ভরশীল। দেখো, এম এর মান এল এর উপর নির্ভরশীল। এম হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, স্মল এল কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, নির্ভরশীল ভালো কথা, মানটা কিভাবে বের করব? এম এর মান, এম এর মান শূন্য, এম এর মান মাইনাস এল থেকে শুরু করে, এল থেকে শুরু করে শূন্য সহ, শূন্য সহ, শূন্য সহ প্লাস এল পর্যন্ত হতে পারে, হতে পারে। এম এর মান, আমি আবারও বলছি, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এম এর মান এল এর উপর নির্ভরশীল। এম এর মান মাইনাস এল থেকে শুরু করে শূন্য সহ প্লাস এল পর্যন্ত হতে পারে। এখন আমি এল এর মান 3 নিয়ে দেখব এম এর মান কয়টি পাওয়া যায়, এবং সেই মানগুলো বের করে আমরা কি জানতে পারবো সে সম্পর্কে আমি এখন বলছি। যদি যদি L ইকুয়াল টু 3 হয় তাহলে এম এর মান, এম ইকুয়াল টু, কথা ছিল মাইনাস এল থেকে শুরু করব, তাহলে মাইনাস এল মানে -3 কমা -2 কমা -1 কমা 0 কমা +1 কমা +2 কমা +3। এই যে এম এর মান কয়টা পেলাম? -3 থেকে শুরু করেছি, কোনো কিছু গ্যাপ দেওয়া যাবে না, কিন্তু -3 থেকে শুরু করেছি, -2 লিখব, -1 লিখব, 0 লিখব, +1 লিখব, +2 লিখব, +3 লিখব। টোটাল কয়টা মান পাওয়া গেল দেখি একবার হিসাব করে। 1 2 3 4 5 6 7টি মান পাওয়া গেল। অর্থাৎ এল এর মান যদি 3 হয় তখন এম এর মান নিয়ম অনুসারে 7টা পাওয়া যায়। L = 3 হলে আমরা জানি f অরবিটাল,
এই যে লিখেছি যদি l = 3 হয় তবে f অরবিটাল এখন l এর মান থেকে যখন আমরা m এর মান বের করলাম তখন আমরা 7টি মান পেয়েছি। এর অর্থ হচ্ছে এই f অরবিটাল 7টি সাব অরবিটালে বিভক্ত। আমি জেনে গেলাম f অরবিটালের 7টি সাব অরবিটাল রয়েছে। এবার যদি আমি বাংলাতে বলি f তো অরবিটাল বলবো না, তখন বলবো কি f উপশক্তি স্তর। এই f উপশক্তি স্তর 7টি উপশক্তি স্তরে বিভক্ত, অর্থাৎ 7টি উপশক্তি স্তরের উপশক্তি স্তর। আমরা ইংলিশে যদি বলবো f অরবিটাল, এটি 7টি সাব অরবিটালে বিভক্ত। এমনিভাবে প্রতিটি অরবিটালের সাব অরবিটালের হিসাব করা যাবে। যেমন আমি যদি এখন l = 1 নিই, আমি যদি l = 1 নিই তাহলে কি হয় একটু দেখি। যদি l = 1 হয় তবে p অরবিটাল, তাহলে m এর মান বের করছি, -1 থেকে শুরু হবে, -1 থেকে তাহলে -1 0 +1, তাহলে কয়টা মান পাচ্ছি? -1 0 +1, 3টা মান পাচ্ছি। তাহলে আমি বলবো p অরবিটাল এর 3টা সাব অরবিটাল রয়েছে। স্যার এই 3টা সাব অরবিটাল কি কি? আমি সব পরে বলছি, এক এক করে বলছি। অর্থাৎ এখন শুধু হিসাবটা দেখাচ্ছি যে p অরবিটালের 3টি সাব অরবিটাল রয়েছে। আচ্ছা, এবার যদি l = 2 হয়, তবে d অরবিটাল। তো l = 2 হলে m এর মানটা কি হবে? -2, তারপরে -1, 0, +1, +2। তাহলে কয়টা মান পাচ্ছি? 1 2 3 4 5। দেখো অনেকেই হিসাব করতে গিয়ে শূন্য বাদ দিয়ে ফেলতেছে, শূন্য একটা মান কিন্তু। তাহলে -2 একটা মান, -1 একটা মান, 0 একটা মান, +1 একটা মান, +2 একটা মান, টোটাল সংখ্যা পাওয়া গেল 5টি। 1 2 3 4 5। অর্থাৎ l = 2 হলে হয় d অরবিটাল। l = 2 এর কারণে m এর মান পেয়েছি 5টি, তাহলে d অরবিটাল 5 ভাগে বিভক্ত। মানে d অরবিটালের 5টি সাব অরবিটাল রয়েছে। ওই সাব অরবিটালগুলোর নামকরণ করা আছে, কিন্তু কি আমি তা একটু পরে বলছি। তাহলে কিছুক্ষণ আগে আমি বের করেছি f অরবিটাল, তারপরে বের করেছি p অরবিটাল, তারপরে বের করেছি d অরবিটাল। এখন বের করব s অরবিটালের জন্য। তোমরা জানো l = 0 হলে, হয় তবে s অরবিটাল। তাহলে m এর মান কি হবে? l = 0 হলে m এর মান হবে -0 0 +0 মানে 0। -0 বলতে কোনো শব্দ নেই, -0 0 +0 মানে 0, এই যে 0। তাহলে দেখা গেল l = 0 হলে s অরবিটাল, তখন m এর মান পাচ্ছি 0 মানে একটা মান। তাহলে s অরবিটালের একটি সাব অরবিটাল, মানে এই অরবিটালটা এইভাবেই রয়েছে। একটি সাব অরবিটাল মানে তার আর ভাগ হয়নি। তাহলে আমরা এতক্ষণ ধরে যে হিসাব নিকাশ করলাম, s অরবিটালের একটি সাব অরবিটাল, p অরবিটালের 3টি সাব অরবিটাল, d অরবিটালের 5টি সাব অরবিটাল, f অরবিটালের 7টি সাব অরবিটাল। আমরা হিসাবটা দেখালাম। এবার দেখাবো s অরবিটালের তো কোনো সাব অরবিটাল নাই, তাহলে তার হিসাব নিকাশ শেষ। p অরবিটালের 3টি সাব অরবিটাল রয়েছে, সেই 3টি সাব অরবিটাল কি আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। একটার নাম px, আরেকটার নাম py, আরেকটার নাম pz। যে সাব অরবিটালটি x অক্ষের দিকে রয়েছে তার নাম px, যে সাব অরবিটালটি
ওয়াই অক্ষের দিকে রয়েছে তার নাম পি ওয়াই, যে সাবঅরবিটালটি জেড অক্ষের দিকে রয়েছে তার নাম পি জেড। আমি তোমাদেরকে এই তিনটা অরবিটাল একটু অক্ষ বরাবর দেখাচ্ছি, তবে একটা কথা বলে রাখি, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল শেপ। ডাম্বেল শেপ কেমন? এটাকে ডাম্বেল শেপ বলা হয়, এইটা ডাম্বেল শেপ। পি এক্সের চেহারাও এটাই হবে, পি ওয়াই এর চেহারাও এটাই হবে, পি জেড এর চেহারাও এটাই হবে, মানে ডাম্বেল শেপে হবে। শুধুমাত্র দিক বিন্যাস, অর্থাৎ একটা এক্স অক্ষের দিকে, আরেকটা ওয়াই অক্ষের দিকে, আরেকটা জেড অক্ষের দিকে। এই জন্য তিনটার নাম হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। চলো আমরা একটু দেখে নিই পি এক্স, পি ওয়াই, পি জেড অরবিটাল তিনটাকে একটু দেখে নিই। এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। পি এক্স হবে এরকম, এটা হচ্ছে পি এক্স। তারপর এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে পি ওয়াই, কারণ এটা ওয়াই অক্ষ বরাবর এই অরবিটালটি। এরপর আমি পি জেড দেখাচ্ছি। এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। তোমরা জানো জেড অক্ষকে এভাবে দেখানো যাবে না, এটার মাঝখান দিয়ে দেখাতে হয়। এক্স এবং ওয়াইয়ের সাথে কিন্তু জেড লম্বালম্বিভাবে আছে, সেখানে পি জেড অরবিটাল থাকবে এটা এইভাবে, এটা হচ্ছে পি জেড অরবিটাল। তাহলে তোমরা দেখে ফেললে পি এক্স, পি ওয়াই, পি জেড। ঠিক এমনিভাবে ডি অরবিটালের 5টি সাব অরবিটাল রয়েছে, কিন্তু ওই 5টি সাব অরবিটাল দেখানো অনেক জটিল বিষয়, তোমাদেরকে সেই দিকবিন্যাসটা দেখাতে হবে না। তবে সেই 5টি ডি অরবিটালের কি কি নামকরণ করা হয়েছে তা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ডি অরবিটালের 5টি সাব অরবিটাল রয়েছে, ডি অরবিটালের 5টি সাব অরবিটাল রয়েছে। সেই 5টি সাব অরবিটাল তোমরা এখন দেখবে কি কি নাম। একটি হচ্ছে ডি এক্স ওয়াই, কমা, আরেকটি হচ্ছে ডি ওয়াই জেড, আরেকটি হচ্ছে ডি জেড এক্স, আরেকটি হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আরেকটি হচ্ছে ডি জেড স্কোয়ার। আমি ডি অরবিটালের 5টি সাব অরবিটালের নাম বলছি: ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাঝখান দিয়ে একটু হাইফেন দিবে, তারপরে হচ্ছে ডি জেড স্কোয়ার। 1 2 3 4 5। ঠিক এমনিভাবে এফ অরবিটালের 7টি সাব অরবিটাল রয়েছে, সেটা তোমরা শুধু জানলেই হবে যে 7টি সাব অরবিটাল রয়েছে। তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা একটি অরবিটালের কতগুলো সাব অরবিটাল থাকে সেই সম্পর্কে জেনে নিলাম। তোমরা আমাকে হয়তো প্রশ্ন করবে যে স্যার, যখন ডি এক্স ওয়াই, এটাকে সাব অরবিটাল আমরা বলি না, যখন ক্লাস করি বা টিচাররা যখন বলে এরকম ডি এক্স ওয়াই সাব অরবিটাল বলা হয় না, ডি এক্স ওয়াই অরবিটাল বলা হয়। আসলে তো বলা উচিত ছিল ডি, এইটা হচ্ছে ডি অরবিটাল। এটাকে যখন 5 ভাগে বিভক্ত করা হয়েছে তখন এই ডি এক্স ওয়াই সে কিন্তু আর অরবিটাল না, সে হচ্ছে সাব অরবিটাল। কিন্তু ডি এক্স ওয়াই অরবিটাল বললে ভুল হবে না, কারণ যেহেতু এক্স ওয়াই চলে আসছে এটার পাশে, তাইলে বুঝতে হবে যে এটা সাব অরবিটাল। আসলে এটা একটা প্রচলিত কথা, যেটা আমরা শুদ্ধ মনে করে নিয়েছি, ডি এক্স ওয়াই অরবিটাল বলে ফেলি। অ্যাকচুয়ালি বলা উচিত ছিল সাব অরবিটাল। বিষয়টি হচ্ছে এরকম, আমরা পানি পান করি, এটা সত্য কথা। আমরা পানি খাই বা আমি পানি খাবো, আমি পানি পান করব শব্দটা হবে, কিন্তু আমরা বলি আমরা পানি খাবো। তো এরকম খাবো শব্দটা সবাই গৃহীত, আমরা মেনে নিয়েছি। ঠিক এমনিভাবে ডি এক্স ওয়াই সাব অরবিটাল না বলে আমরা বলি ডি এক্স ওয়াই অরবিটাল। তো যেহেতু এক্স ওয়াই পাশে দেওয়া আছে, তোমাকে সাব অরবিটাল এটা ধরে নিতে হবে। এখন আমি চলে যাচ্ছি স্পিন কোয়ান্টাম সংখ্যাতে। স্পিন কোয়ান্টাম সংখ্যাতে এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়, আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে বলেছি এম দ্বারা প্রকাশ করা হয়। পরমাণুতে একটি ইলেকট্রন তার নিজ অক্ষের উপর ঘড়িকাঁটার দিকে নাকি বিপরীত দিকে
আবর্তন করছে তা প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস এর মান প্লাস হাফ মাইনাস হাফ হতে পারে। এস ইকুয়াল টু হবে প্লাস হাফ অথবা মাইনাস হাফ। বলতে পারি আমরা এইভাবে এস ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ, এভাবে লিখলেও হবে প্লাস মাইনাস হাফ। প্রতিটি এম এর মানের জন্য, আমি আবারও বলছি, প্রতিটি এম এর মানের জন্য এস এর মান হবে দুটি, প্লাস হাফ এবং মাইনাস হাফ। যেমন আমি দেখেছি বা আমরা দেখেছি যে এফ এর সাবঅরবিটাল হচ্ছে 7টি। আমরা এটা হিসাব করেছি, 7টি কোয়ান্টাম সংখ্যা পেয়েছিলাম। এই 7টি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পেয়েছিলাম, এম এর মান পেয়েছিলাম 7টি। এই জন্য কিন্তু এফ অরবিটাল 7টি সাবঅরবিটাল রয়েছে। তো এখন এই 7টি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের জন্য এস এর মান হবে 7 ইন্টু প্লাস মাইনাস হাফ, 7 ইন্টু প্লাস মাইনাস হাফ। অর্থাৎ একটি এম এর জন্য প্লাস মাইনাস হাফ, আরেকটি এম এর জন্য প্লাস মাইনাস হাফ, আরেকটি এম এর জন্য প্লাস মাইনাস হাফ। অর্থাৎ 7টির জন্য 7 ইন্টু প্লাস মাইনাস হাফ। এর অর্থ হচ্ছে একটা সাবঅরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারবে। একটি ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, সেটাকে প্লাস হাফ ধরবো আমরা। আরেকটি ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ওটাকে আমরা মাইনাস হাফ ধরবো। এই জন্য একটি সাবঅরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে 7টি সাবঅরবিটালে 14টি ইলেকট্রন থাকবে। যেহেতু এফ অরবিটালের 7টি সাবঅরবিটাল, এই জন্য 7 দুগুণে 14। ডি এর সাবঅরবিটাল হচ্ছে 5টি, এই জন্য 5 দুগুণে 10, ডিতে 10টি ইলেকট্রন থাকতে পারবে। পি এর সাবঅরবিটাল 3টি, তো প্রতিটাতে 2টি করে থাকবে ইলেকট্রন, এই জন্য 3 দুগুণে 6। এস এর সাবঅরবিটাল নাই, মানে 2টি ইলেকট্রন থাকতে পারবে। তাহলে ফাইনাল হলো এস অরবিটালে 2টি, পি অরবিটালে 6টি, ডি অরবিটালে 10টি এবং এফ অরবিটালে 14টি ইলেকট্রন থাকবে। আমি এখন তোমাদেরকে সর্বশেষ আমরা আলোচনা করে ফেলেছি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আমরা আলোচনা করেছি স্পিন কোয়ান্টাম সংখ্যা। ফলে আমাদের 4টি কোয়ান্টাম সংখ্যার আলোচনা শেষ। প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা আগের আলোচনায় শেষ হয়েছে। এখন এই মুহূর্তে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা শেষ করলাম। এবার আমি তোমাদেরকে একটু পলির বর্জন নীতি বুঝাবো। এতক্ষণ ধরে আমরা যে পড়লাম, এটার সাহায্যে আমরা এখন পলির বর্জন নীতি বুঝবো। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। অর্থাৎ একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের মধ্যে অন্তত পক্ষে একটি কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। এই নীতিটিকে বলা হয় পলির বর্জন নীতি। আমি তোমাদেরকে আবারও একটু শোনাচ্ছি। একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। অর্থাৎ একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের মধ্যে অন্তত পক্ষে একটি কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। এটিকেই বলা হয় পলির বর্জন নীতি। এই নীতির প্রমাণ আমরা এখন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাবো, এরপরে অন্য একটি মৌল নিয়ে তার ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাবো। চলো আর দেরি না করে আমরা সেই কাজটি করি। আমরা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখছি। পলির বর্জন নীতি বোঝানোর জন্য আমরা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস নিচ্ছি 2 1s2। আমি প্রথম ইলেকট্রনটি, হিলিয়ামের প্রথম ইলেকট্রনটিকে E1 এবং দ্বিতীয় ইলেকট্রনটিকে E2 দ্বারা প্রকাশ করব। এরপর 4টি কোয়ান্টাম সংখ্যা নেব, n, তারপর হচ্ছে l, তারপর হচ্ছে m, তারপর হচ্ছে s। দেখো, প্রথম ইলেকট্রনটি প্রথম শক্তি স্তরে রয়েছে, তাই n এর মান হচ্ছে 1, কারণ 1s2 প্রথমটাও প্রথম শক্তি স্তরে, দ্বিতীয়টাও কিন্তু প্রথম শক্তি স্তরে। তো প্রথমটা যেহেতু হিসাব করছি, আমি শেষ করে নিই হিসাবটা। তো প্রথমটা আছে 1s এর মধ্যে, তাই n এর মান হবে 1। আর তোমরা জানো এটা যেহেতু s অরবিটালে আছে, তাই l এর মান হবে 0। l এর মান 0 হলে m এর মান হবে 0, কারণ m এর মান, l এর মান 0 হলে m এর মান 0 হয়। আর s এর মান এটা হবে প্লাস হাফ। তোমরা এর আগের
ইয়েগুলোতে দেখেছো ভিডিওগুলোতে এটা কেন প্লাস হাফ। এরপরে E2 দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমি হিসাব করব। দ্বিতীয় ইলেকট্রনটিও কিন্তু প্রথম শক্তি স্তরের s অরবিটালে রয়েছে, যেহেতু প্রথম শক্তি স্তরে রয়েছে তাই E2 এর মান হবে 1। এরপর যেহেতু দ্বিতীয় ইলেকট্রনটি s অরবিটালে রয়েছে তাই l এর মান 0, কারণ l এর মান 0 হলেই s অরবিটাল হয়। l = 0 হলে m এর মানও 0 হবে, আর এইটা হবে -হাফ। কেন? প্রথম ইলেকট্রনটি +হাফ ধরেছি, ঘড়ির কাঁটার দিকে ধরেছি, আর এটা হচ্ছে -হাফ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমরা একটু হিসাব করে দেখি। বলেছিলাম যে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের মধ্যে অন্ততপক্ষে একটি কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। দেখো হয়েছে, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান, এটার মান +হাফ, এটার মান -হাফ, বাকি সবগুলো দেখা একই রকম হয়ে গেছে। এখানেও ভিন্ন হতে পারত, কিন্তু ম্যাক্সিমাম 3টা একই রকম হয়েছে, এটা কিন্তু ভিন্ন হয়েছে। তাহলে এই ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা পলির বর্জনীতির একটি প্রমাণ পেলাম। এখন আমি সর্বশেষ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লিখি এবং সেখান থেকে দুটি ইলেকট্রন নেব, নিয়ে ওই দুটি ইলেকট্রনের আমরা 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করব। চলো। নাইট্রোজেন 7 ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p 3। এবার এই p অরবিটালকে তার সাব অরবিটালে একটু বিভক্ত করে লিখব। 1s2 2s2 2px এই জায়গায় হবে 1, তারপরে হবে 2py এখানে হবে 1, তারপরে হবে 2pz এই যে 1। আমরা যদি এখন দুটি ইলেকট্রন মনে করো ষষ্ঠ ও সপ্তম ইলেকট্রন, এর জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করব। এর দেখো 4 5 6 7। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, পঞ্চম ও ষষ্ঠ বের করি। তাহলে দেখো পঞ্চম ইলেকট্রন E5 আর ষষ্ঠ ইলেকট্রন E6 এইভাবে প্রকাশ করছি। পঞ্চম ইলেকট্রন E5, ষষ্ঠ ইলেকট্রন E6, 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করছি। n l m তারপর হচ্ছে s s। আসো, পঞ্চম ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরে রয়েছে, কারণ 2px, px এর পাশে 2 আছে, তাহলে n এর মান হবে 2। এরপর যেহেতু px অরবিটাল, আমি আগের ভিডিওতে দেখিয়েছি p অরবিটাল হলেই l এর মান হবে 1, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কিন্তু 1। এবার l এর মান 1 হলে তোমরা জানো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা l = 1 হলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m এর মান -1 0 +1। l এর মান 1 হলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m এর মান -1 0 +1, অর্থাৎ p অরবিটাল 3 ভাগে বিভক্ত, সাব অরবিটাল এগুলো px py pz। px এর জন্য হবে -1, py এর জন্য হবে 0, pz এর জন্য হবে +1। যেহেতু আমার পঞ্চম ইলেকট্রনটি রয়েছে 2px অরবিটালে, তাহলে সেটা নেব আমি -1, অর্থাৎ m এর মান হবে -1, m এর মান হবে -1, m এর মান হবে -1। আমি আবারও বলছি, তোমরা হয়তো বুঝতে ভুল করতে পারো যে l এর মান 1 নেওয়ার পরে আমরা m এর মানগুলো বের করব। বের করে দেখতে পেলাম -1 0 +1। তো অর্থাৎ p অরবিটাল 3 ভাগে বিভক্ত, যে ভাগগুলো আমরা লিখেছি সাব অরবিটালগুলো px py pz। px এর জন্য হবে -1, py এর জন্য হবে 0, আর +1 হবে pz এর জন্য। তাহলে আমার ইলেকট্রনটি আছে px অরবিটালে, তাহলে m এর মান হবে -1, আমি লিখেছি। এবার 2px অরবিটালে একটি ইলেকট্রন, আমি মনে করছি এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, অর্থাৎ +হাফ দিয়ে দিলাম। কেউ যদি চায় যে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাহলে সে -হাফ দিবে। আমি +হাফ দিয়ে দিলাম, +হাফ। তাহলে আমি পঞ্চম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করে ফেললাম। এবার ষষ্ঠ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করব। এইটা আমাদের ষষ্ঠ ইলেকট্রন 2py অরবিটালে রয়েছে। দেখো 2 2 4 5 6, ষষ্ঠ ইলেকট্রন 2py অরবিটালে রয়েছে। আচ্ছা, তাহলে 2py মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2। তারপর যেহেতু py মানে p অরবিটাল,
তাহলে L equal to 1। তারপরে L equal to 1, ভালো কথা। এবার যেহেতু এটা py অরবিটাল, L equal to 1 এর জন্য আমরা কিন্তু মান বের করে রেখেছি। বলেছিলাম যে px এর জন্য -1, py এর জন্য 0 আর pz এর জন্য +1। তাহলে যেহেতু আমারটা py, তাহলে এখানে m এর মান হবে 0, চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান হবে 0। এখন এই ইলেকট্রনটি যেহেতু 2py অরবিটালে রয়েছে এবং একটি, সেটা তুমি ঘড়ি কাঁটার দিকেও ঘুরে ধরতে পারো, ঘড়ি কাঁটার দিকেও ঘুরে ধরতে পারো, তোমার খুশি। আমি মনে করলাম একটি ইলেকট্রন যেহেতু আছে, এটা ঘড়ি কাঁটার দিকেই ঘুরছে। তবে এটা ঘড়ি কাঁটা একই দিকে ঘুরবে, এই কারণে একটি ইলেকট্রন আছে। তোমরা সেটা হুন্ডের নীতির মধ্যে জানতে পারবে। যখন একটি করে ইলেকট্রন থাকবে, ওরা প্রত্যেকেই একই স্পিনে থাকবে। এই জন্য এটা +½ লিখতে হবে, এটাও +½ লিখতে হবে। এটা -½ লিখলে এটাও -½ এটাও -½ হবে, একই স্পিন হবে। সেটা যখন হুন্ডের নীতি বুঝাবো তখন আরও ভালো করে তোমরা সেটা বুঝতে পারবে। তাহলে এটা আমি +½ ধরলাম। তাহলে দেখো তো, হিসাব নিকাশ করে আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করে নিয়েছি। দেখো, n এর মান 2 2 পেলাম, l এর মান 1 1 পেলাম। এই যে s এর মান দেখো +½ পেলাম, একই রকম, কিন্তু m এর মান একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 0। m এর মান হচ্ছে একটা -1 আর একটা হচ্ছে 0। তাহলে কি একটা কোয়ান্টাম সংখ্যা এখানে ভিন্ন পাওয়া গেল, m এর মানটা ভিন্ন পাওয়া গেল। তাহলে পরিবর্তনীতি একদম পারফেক্ট, যে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা মান কখনো একই হতে পারে না। দেখো, 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারলো না। 3টি একই রকম হলেও দেখো, 3টি একই রকম, এই যে একই রকম, এই যে তো চতুর্থটি ভিন্ন হয়ে যাবে, মানে 4টার মধ্যে একটা ভিন্ন থাকবে। চতুর্থটি বলতে এই 4 নাম্বার এরকম না, এটা যদি একটা ধরো, এটা আরেকটা, 3টা একই রকম হলো, এই যে চতুর্থটা ভিন্ন। অন্যভাবে বলা যায় যে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের মধ্যে অন্তত পক্ষে একটি কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। এই যে m এর মান এখানে ভিন্ন হয়েছে, এগুলো সেম হয়েছে। আর কিছুক্ষণ আগে আমি যখন হিলিয়াম দিয়ে বুঝিয়েছি, তখন এই n এর মান সেম ছিল, l এর মান সেম ছিল এবং m এর মানও সেম ছিল, কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যাতে গিয়ে একটা +½ হয়েছে আর একটা -½ হয়েছে। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা সুন্দরভাবে বুঝে এই কোয়ান্টাম সংখ্যাগুলো পড়ে, এই নীতিগুলো পড়বে, দেখবে পড়তে তোমাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।